ওয়েলকাম টু পিসিএস এডুকেশন। আমি সুজিত দেবনাথ, তোমাদের প্রিয় সুজিত স্যার। আজকের ইকোনমিক্সের ক্লাসে আমরা কি পড়ছি? আর সিরিজ অফ ক্লাস পড়ছি ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেম। আমরা মোট 6টা পার্টে এই ক্লাসটা ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেমটাকে পড়ব। প্রথম পার্টে আমরা পড়েছি ভারতে ব্যাংকিং ব্যবস্থার ক্রমবিবর্তন, দ্য ব্যাংকিং হিস্ট্রি অফ ইন্ডিয়া। সেকেন্ড ক্লাসে আমরা পড়েছি ডিফারেন্ট টাইপস অফ ব্যাংক ইন ইন্ডিয়া। ভারতবর্ষে যত রকমের ব্যাংক আছে তাদের প্রত্যেকের সংজ্ঞা, তাদের কি কি কাজ, কোনটা কে কাজ করে, কী জন্য প্রতিষ্ঠিত হয়েছে, সেটা আমরা সেকেন্ড ক্লাসে পড়েছি। অ্যান্ড দ্য ভেরি থার্ড ক্লাস যেটা আজকে হবে, তার হেডিং হচ্ছে দ্য স্ট্রাকচার, দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্য ফাংশন অফ আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গঠন এবং ফাংশন, কার্যকারিতা। ফোর্থ, ফিফথ অ্যান্ড সিক্সথ ক্লাসে আমরা পড়ব কি মনিটারি পলিসি অফ আরবিআই, অর্থাৎ ভারতবর্ষে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতবর্ষের মনিটারি পলিসিকে কিভাবে নিয়ন্ত্রণ করে, কিভাবে চেঞ্জ করে, সেটা এর পরের 3টে ক্লাসে পড়ব। সো দিস ইজ দ্য শিডিউল। সো আজকের ক্লাস কি পড়ব? আরবিআইয়ের গঠন পড়ব। তো দেখো, একটুখানি ধান ভান্দের শিবের গীত করে নিই। আরবিআইয়ের একটুখানি ব্রিফ হিস্ট্রি একবার বলি, যদিও প্রথম ক্লাসে আমি সেটা ডিটেলসে বলেছিলাম। যে দেখো, ভারতবর্ষে প্রথম ব্যাংক যেটা তৈরি হয়, ব্যাংক অফ হিন্দুস্তান, 1770 খ্রিস্টাব্দে। এটা একটা আলেকজান্ডারান কোম্পানি, ফরাসি কোম্পানি এই ব্যাংক তৈরি করেছিল, কিন্তু কিছুদিনের মধ্যে এই ব্যাংকটা বন্ধ হয়ে যায়। ভারতবর্ষে প্রথম সাকসেসফুল ব্যাংক যারা তৈরি করে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যারা ভারতবর্ষে মনোপলি কায়েম করেছিল বিজনেসের ক্ষেত্রে। তারা ক্যালকাটা ব্যাংক, ব্যাংক অফ ক্যালকাটা, প্রেসিডেন্সি ব্যাংক যেটাকে বলা হতো, 1806 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করে। 1840 খ্রিস্টাব্দে ব্যাংক অফ বোম্বে প্রতিষ্ঠা করে। 1843 খ্রিস্টাব্দে ব্যাংক অফ মাদ্রাস তৈরি করে। এবং তোমরা জানো যে এই ব্যাংকগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে খুব ভালোই চলছিল। ব্যাংক নর্মালি কী করে? ব্যাংক নর্মালি মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করে, মানুষ ব্যাংকে টাকা রাখে, সেই টাকাগুলো যে রেটে ইন্টারেস্ট মানুষজনকে দিতে হয় তার থেকে বেশি রেটে ব্যাংকগুলো ব্যবসা প্রতিষ্ঠান বা কোম্পানিদেরকে ধার দেয়। এই যে ব্যবসায়ী বা কোম্পানিগুলোকে ব্যাংক টাকা ধার দিল, সে যে সুদটা পেল তার থেকে কম সুদ দিচ্ছে, মাঝের যে লাভটা সেইটা হচ্ছে ব্যাংকের নিজস্ব রোজগার। এইভাবে ব্যাংক চলে। তো প্রথম দিকে ভারতবর্ষের যে ব্যাংকগুলো তৈরি হয়েছিল, আমি ধরো পরবর্তীকালে ব্যাংক অফ ক্যালকাটা, ব্যাংক অফ বোম্বে, ব্যাংক অফ মাদ্রাস পরবর্তীকালে জয়েন হয়ে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া হয়ে যাবে, আমি সব কিছু নিয়ে বলছি। গ্রেট ডিপ্রেশনস এবং প্রথম বিশ্বযুদ্ধ এই দুটো আসার আগে পর্যন্ত প্রত্যেকটা ব্যাংকের ঠিকঠাক স্বাস্থ্য ছিল। তারা মানুষের কাছ থেকে আমানত নিচ্ছিল এবং সেই টাকাটা কোম্পানিকে ধার দিয়ে দিচ্ছিল, সে কিছু ফেরত পাচ্ছিল, ওদের কিছু ফেরত দিচ্ছিল এবং রোল করছিল। কিন্তু যে ভুলটা ব্যাংকগুলো করছিল, সেই ব্যাংক যে টাকাটা আমানত সংগ্রহ করছে তার 100% তারা ধার দিয়ে দিচ্ছিল, কিছু টাকা নিজের কাছে রিজার্ভ করে রাখছিল না। এই ভুলের জন্য যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে যায় 1914 খ্রিস্টাব্দে, তোমরা জানো, সেই সময় ব্রিটিশ যেহেতু ওয়ার্ল্ড ওয়ারে জড়িয়ে পড়ে, ভারতবর্ষের যারা সাধারণ আমজনতা তাদের মনে হয় যে ব্রিটিশ ব্যাংকে আমরা টাকা রেখেছি, যদি প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ হেরে যায় তাহলে আমাদের তো টাকা ব্যাংক ফেরত দেবে না। সেক্ষেত্রে তারা 1914 সালের পর থেকে তারা ব্যাংকে গিয়ে হাজির হয় তাদের সমস্ত টাকা ফেরত নিয়ে নেওয়ার জন্য। কিন্তু ততদিনে তো সমস্ত টাকা যেগুলো আমানত সংগ্রহ করেছিল সাধারণ মানুষের কাছ থেকে ব্যাংক, তারা তো বড় বড় কোম্পানিকে ধার দিয়ে দিয়েছে। অতএব তারা টাকা ফেরত দিতে পারছে না, কারণ টাকা তো মার্কেটে খাটছে, তাদের কাছে তো কিছু রিজার্ভ নেই। এই যে রিজার্ভ টাকা নেই, তার জন্য কি হলো, একটার পর একটা ব্যাংক উঠে যেতে শুরু করলো। ইম্পেরিয়াল ব্যাংক টিকেছিল, ব্যাংক অফ ক্যালকাটা, ব্যাংক অফ বম্বে, ব্যাংক অফ মাদ্রাস একসঙ্গে হয়ে ইম্পেরিয়াল ব্যাংক হয়েও টিকেছিল। কিন্তু 1929 সাল এবং 1929 সাল থেকে 1934 সালে পৃথিবী জুড়ে যে গ্রেট ডিপ্রেশনসটা বা বিশ্বব্যাপী মন্দাটা শুরু হলো, সেই 1929 সালের শুরু হওয়া মন্দাতে একই রকমভাবে ধাক্কা খেলো ভারতের ব্যাংকিং ব্যবস্থা। কেন? মানুষ এই বিশ্বব্যাপী মন্দায় ব্যাংকের কাছে টাকা রাখতে ভরসা পাচ্ছিল না, তারা টাকা চাইতে শুরু করলো এবং টাকা যেহেতু মার্কেটে রয়েছে ফেরত না দিতে পারার জন্য একের পর এক ব্যাংক দেউলিয়া হয়ে যেতে শুরু করলো। 1934 সালে যখন আমার এই বিশ্বব্যাপী মন্দাটা কেটে গেল, তখন ইউরোপিয়ান ইকোনমিস্ট এবং ব্রিটিশ ইকোনমিস্টরা একযোগে চিন্তা ভাবনা করতে শুরু করলো, এই যে ব্যাংকগুলো ভালোই রান করছিল তারা কেন উঠে গেল। তাদের চিন্তা থেকে উঠে এলো, আসলে যে টাকা জনগণের কাছ থেকে আমানত হিসেবে সংগ্রহ করা হচ্ছে, সেই টাকার একটা অংশ যদি রিজার্ভ রাখা যেত, তাহলে গুরুত্বপূর্ণ বা জরুরিকালীন অবস্থায় মানুষ যদি টাকা চাইতে আসে তার জমা রাখা টাকা, তাহলে রিজার্ভ থেকে টাকাটা দেওয়া যেত।
অর্থাৎ যে টাকা আমি 100 টাকা নিচ্ছি, 100 টাকায় কোম্পানিকে ধার দিয়ে দেওয়া ঠিক হচ্ছে না, 60 টাকা ধার দিতে হবে, 40 টাকা আমাকে আপৎকালীন অবস্থার জন্য রিজার্ভ করে রাখতে হবে। এই কনসেপ্ট থেকে গ্রেট ডিপ্রেশন 1934 সালে শেষ হয়ে যাওয়ার পর ব্রিটিশরা একটা আইন পাশ করলো, যার নাম হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934। এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটা ব্যাংকিং সিস্টেমকে শক্ত ভিত্তির ওপরে দাঁড় করানোর জন্য, একটা রিজার্ভ ব্যাঙ্ক এবং তার অন্যান্য ব্যাঙ্কগুলোকে নিয়ন্ত্রণ করবার জন্য কিছু পলিসি মেকিং ক্ষমতা তাকে দেওয়া হবে। এই উদ্দেশ্য নিয়ে, অর্থাৎ যাতে সাধারণ ব্যাঙ্কগুলো যে টাকা মার্কেট থেকে তুলছে তার সব টাকাটাই কোম্পানিকে ধার না দিয়ে একটা অংশ রিজার্ভ ব্যাঙ্কে রিজার্ভ করে রাখে, নিজেদের কাছে কিছু অংশটা রাখে। এই টোটাল মনিটারি সিস্টেমটাকে স্টেবিলিটি দেওয়ার জন্য 1934 সালে যখন সবে সবে গ্রেট ডিপ্রেশনটা শেষ হয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934 পাস হলো ব্রিটিশ গভর্নমেন্ট দ্বারা। এবং এইটা ভারতবর্ষের অর্থনৈতিকভাবে বা ভারতবর্ষের ব্যাংকিং সিস্টেমকে প্রথম একটা শক্ত ভিত্তির ওপরে দাঁড় করালো। 1934-এর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী 1 এপ্রিল 1935 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হলো কলকাতায়। যেহেতু কলকাতায় প্রতিষ্ঠিত হলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ভারতের প্রথম ব্যাঙ্ক, অতএব প্রথম রিজার্ভ ব্যাঙ্কের ফাউন্ডেশন কোথায় হয়েছিল এই কোশ্চেনের আনসারে উত্তর দিতে হবে কিন্তু কলকাতা। The 1st April 1935, the Reserve Bank of India was first founded in Kolkata, at that time Calcutta. কিন্তু 2 বছর পরে 1937 সালে ক্যালকাটা থেকে এই আরবিআইয়ের হেডকোয়ার্টার বা হেড অফিসটা বোম্বাইতে শিফট হয়ে গেল। বোম্বাইতে কিন্তু এখনও আরবিআইয়ের হেড অফিস। কেন বোম্বাইকে আরবিআইয়ের হেডকোয়ার্টার বলা হয়? তার কারণ আরবিআইয়ের যিনি গভর্নর এবং ডেপুটি গভর্নর্স, তারা সবাই বোম্বের হেড অফিসে বসে। যেহেতু গভর্নর্সের সিট বোম্বেতে, সেই জন্য আমরা বোম্বেকে কিন্তু এখনও হেডকোয়ার্টার অফ আরবিআই বলি। তো বুঝতেই পারছো, আরবিআইকে শুরু থেকেই ভারতের কেন্দ্রীয় ব্যাংক হিসাবে তৈরি করা হয়েছিল। 1935 সালের 1 এপ্রিল এটা ফাউন্ডেড হয়েছিল, কিন্তু মাত্র 5% এর যে মূলধন ক্যাপিটাল সেইটা সরকারের ছিল, বাকি 95% কিন্তু এটা বেসরকারি আমানত ছিল। ব্যাংকরা নিজেদের এক্সিস্টেন্স বাঁচিয়ে রাখার জন্য রিজার্ভ ব্যাঙ্ক তৈরি করেছিল সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে। 5% এটাকে স্বাভাবিকভাবেই সরকারি ক্যাপিটাল ছিল, 95% কিন্তু এটা বেসরকারি ক্যাপিটাল ছিল। তাহলে কি উদ্দেশ্যে রিজার্ভ ব্যাঙ্ক তৈরি হয়েছিল এবং এখনও পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্কের মেইন অবজেক্টিভগুলো কী কী, পরীক্ষা এখান থেকে কোয়েশ্চেন আসে। দেখো, রিজার্ভ ব্যাঙ্কের কিন্তু 4টে মেইন অবজেক্টিভস রয়েছে, 4টে মূল উদ্দেশ্য রয়েছে। যদিও তুমি যদি বইপত্রগুলো ঘাটো, দেয়ার আর মেনি অবজেক্টিভস, আরও অনেকগুলো ভাঙা ভাঙা অবজেক্টিভ আছে, কিন্তু মূলত 4টে অবজেক্টিভ আছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠার পেছনে। 4টে উদ্দেশ্য রয়েছে। দ্য ফার্স্ট অবজেক্টিভ ইজ, দেখো, ইস্যু অফ ব্যাঙ্ক নোটস। ইস্যু অফ ব্যাঙ্ক নোটস মানে রিজার্ভ ব্যাঙ্কে এই অথরিটি দেওয়া হয়, রিজার্ভ ব্যাঙ্কে এই অথরিটি দেওয়া হয় তারা কারেন্সি অর্থাৎ টোকেন কারেন্সি যাতে মার্কেটে ছাড়তে পারে, তাই না? একটা কাগজ সোনার ওপরে তুমি 100 টাকা লিখে বাজারে ছাড়ো, কারণ যেহেতু সোনাটা ধাতু এবং তার একটা অর্থমূল্য আছে, সেইটা বিক্রি করলেও 100 টাকা পাওয়া যাবে। কিন্তু যদি একটা কাগজের ওপরে 100 টাকা লিখে মার্কেটে ছাড়ো, তাহলে কোথাও একজন গ্যারান্টার লাগবে যে লিখে দেবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার মাথার ওপরে, টাকার ওপরে। এখনই একটা টাকা নিয়ে দেখো, পাশে ছবি যাচ্ছে একটা টাকার, 2000 টাকার নোটের, সেখানে লেখা রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তার নিচে ছোট ছোট করে লেখা রয়েছে এই যে কাগজের টুকরো যেটা আমি ছাপিয়ে ইস্যু করেছি, সেইটাকে আমি বলছি যে এইটা 2000 টাকার অর্থমূল্যের সমকক্ষ এবং এটা 2000 টাকার মূল্য নির্ধারিত হলো, মার্কেট এটাকে 2000 টাকা ভ্যালু দেবে, দিয়ে আরবিআইয়ের গভর্নর সেখানে সই করে দিচ্ছে। সো দিস ইজ দ্য ফার্স্ট অবজেক্টিভ অফ আরবিআই, টু ইস্যু ব্যাঙ্ক নোটস। ব্যাঙ্ক নোট অর্থাৎ টোকেন কারেন্সিটাকে ইস্যু করা, এটা কিন্তু আরবিআইয়ের প্রথম এবং প্রধান কাজ। 2 নম্বর অবজেক্টিভ হচ্ছে সিকিউর মনিটারি স্টেবিলিটি অফ দ্য কান্ট্রি। আরবিআই ভারতবর্ষের অর্থনৈতিক ব্যবস্থা, সিস্টেম, মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অফ দ্য কান্ট্রি যাতে রক্ষিত হয়, সরকারের সঙ্গে পরামর্শ করে সেই রকম নীতি নির্ধারণ করে। অর্থাৎ দেশের উন্নয়ন যাতে সাস্টেনেবল হয়, মানুষ যাতে খেতে পায়, দেশের যাতে সার্বিক উন্নয়ন হয়, তার জন্য দেশের মনিটারি সিস্টেমে যে চেঞ্জগুলো নিয়ে আসা দরকার, আরবিআই সেই চেঞ্জগুলো নেয়। কী করে সেটা পরে বলছি। আরবিআই গভর্নমেন্টের সঙ্গে কনসাল্ট করে এটা সিকিওর করতে চায় যাতে দেশের মনিটারি স্টেবিলিটিটা থাকে।
অর্থাৎ দেশের আর্থিক স্থিতাবস্থাটাকে সুরক্ষিত করা উইথ দ্য কনসালটেশন অফ দ্য গভর্নমেন্ট উইথ দ্য গভর্নমেন্ট, সরকারের সঙ্গে আলাপ আলোচনা করে দেশের আর্থিক ব্যবস্থাটাকে সিকিউরিটি দেওয়া, সিকিউর রাখা আরবিআইয়ের কিন্তু অন্যতম প্রধান কাজ। 3 নম্বর কাজ হচ্ছে মেনটেন প্রাইস স্টেবিলিটি। ডালের দাম এখন 100 টাকা কেজি মসুরের ডাল, আরবিআই দেখবে ডালের দাম যেন কখনোই 120 টাকা না হয়ে যায়, তাহলে পাবলিক খেতে পাবে না। এই যে মূল্য বৃদ্ধি যাতে না হয়, প্রাইসটা স্টেবল থাকে, সেইটা দেখভাল করাটা আরবিআইয়ের কাজ। তুমি জিজ্ঞেস করতে পারো, স্যার ডালের দাম 10 টাকা হবে না 20 টাকা হবে, সেটা আরবিআই কী করে নিয়ন্ত্রণ করবে? সেটা আমি মনিটারি পলিসি অফ আরবিআই যেটা 3 ঘন্টার ক্লাস নেব, সেখানে আমি তোমাকে ব্যাখ্যা করে বলে দেবো যে আরবিআইয়ের হাতে অনেকগুলো টুলস আছে, রেপো রেট, রিভার্স রেপো রেট, স্যাচুরিটি লিমিট, রিভার্স রেশিও রেট, এই সমস্তগুলো অনেকগুলো টুলস আছে, যে টুলসগুলোকে উনি কন্ট্রোল করলে আরবিআই দেশের লিকুইড মানি, যেটা তরল মুদ্রা, যেটা মার্কেটে ঘুরে বেড়ায়, সেটা বেশি বা কম হয়ে যেতে পারে। এবং লিকুইড মানিটাকে যদি ব্যাংক নিয়ন্ত্রণ করে ফেলে তার প্যারামিটার বা টুলসগুলো দিয়ে, তাহলে দেশের বাজারে, আমাদের দেশে মার্কেটে ডালের দাম কমতে বা বাড়তে পারে। আমি ডিটেলসে এগুলো তোমাদের মনিটারি পলিসি অফ আরবিআই যখন 3 ঘন্টার ক্লাসে পড়াবো, ডিটেলসে আলোচনা করব, ব্যাখ্যা করে করব। এখন শুধু অবজেক্টিভটা বলছি, আরবিআইয়ের কিন্তু এটা রোল টু মেনটেন দ্য প্রাইস স্টেবিলিটি, এটা মেন অবজেক্টিভ। আমি এগুলো ব্যাখ্যা করে বলবো, মেনটেন দ্য প্রাইস স্টেবিলিটি। এখন দেখো, প্রাইস স্টেবিলিটি মানে কিন্তু এরকম নয় যে দাম বাড়া মানে সবসময় খারাপ। নির্দিষ্ট হারে যদি একটু দাম বাড়ে, তাহলে উৎপাদন বাড়বে, উৎপাদন বাড়লে দেশের জিডিপি বাড়বে। দাম বাড়া কিন্তু সবসময় খারাপ নয়, কিন্তু দাম বাড়াটা যাতে 2 থেকে 4% মধ্যে থাকে এক বছরে, একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে, সেই 2 থেকে 4% ইনফ্লেশন, যেটা অর্থনৈতিক শাস্ত্রের পক্ষে ভালো, সেইটুকু দাম বাড়ুক, তার বেশি হয়ে গেলে আমি নিয়ন্ত্রণ করব। এই যে মেনটেন প্রাইস স্টেবিলিটি অফ দ্য কমোডিটি ইন ইন্ডিয়ান মার্কেট, সেইটাকে নিয়ন্ত্রণ করা কিন্তু 3rd মোস্ট ইম্পর্ট্যান্ট অবজেক্টিভ অফ আরবিআই। অ্যান্ড দ্য 4th মোস্ট অবজেক্টিভ উদ্দেশ্য আরবিআই প্রতিষ্ঠার পেছনে কি? অপারেট কারেন্সি অ্যান্ড ক্রেডিট সিস্টেম। ব্যাংক কাকে কত টাকা ধার দেবে, কোন সেক্টরকে আমরা কত টাকা ধার দেব, ক্রেডিট কত টাকা দেব, কত টাকা দেব না। আচ্ছা, ঋণ খেলাপিকে কি মুক্ত দিয়ে দেবো? আমি নাম করতে চাই না, বর্তমান সরকার আরবিআইকে চাপ দিচ্ছে যে বিশেষ বিশেষ সরকারের নিজের লোকের সংস্থাকে ঋণ খেলাপ করেছে, তাদেরকে মুক্তি দিয়ে দাও। এখন আরবিআই একটা অটোনমাস বডি, তাকে সরকার এভাবে চাপ সৃষ্টি করতে পারে কি পারে না, সেটা আমি লাস্টে গিয়ে আলোচনা করব। কিন্তু সরকার কিন্তু আরবিআইকে চাপ দিয়ে যাচ্ছে যে যারা ঋণ নিয়েছে কিন্তু সরকারের নিজেদের চেনা পরিচিত, তাদের ঋণটাকে মুক্ত করে দাও, ঋণ খেলাপ করেছে ঠিক আছে ছেড়ে দাও, ক্ষমা করে দাও। এই ব্যাপারে সরকার নাকি চাপ দিচ্ছে, আমি কিন্তু বিতর্ক করছি না, নাকি চাপ দিচ্ছে খবরে প্রকাশ। এই রকমের চাপ কি দেওয়া যায় সেটা আমি পরে বলবো, কিন্তু আরবিআই এটা কন্ট্রোল করছে যে কে ঋণ খেলাপ করলো তাকে ধরো, শাস্তি দাও, কাকে কত টাকা ঋণ দেবে। ঠিক আছে, ঋণ দেওয়ার ক্ষেত্রে কোনো একটা ব্যাংকের লিমিট করে দেওয়া, একে এত বেশি ঋণ দেবা না, সেই সমস্ত ক্রেডিট, কোম্পানি ক্রেডিট, রাষ্ট্র ব্যবস্থায় যদি কোনো বড় সংস্থা ক্রেডিট বা ঋণ নিতে চায়, তাহলে সেইটা পুরোটাকে নিয়ন্ত্রণ করা, এটা কিন্তু মূল অবজেক্টিভ অফ আরবিআই। আরবিআই মূলত এই 4টে অবজেক্টিভ উপরে বেস করে তৈরি হয়েছিল। দেয়ার আর মেনি রোলস, ফাংশনগুলো যখন ব্যাখ্যা করবো তখন বলছি। এখন এই যে আরবিআই চালায় কারা? প্রধানমন্ত্রী কি, দেশের প্রধানমন্ত্রী বা অর্থমন্ত্রী মন্ত্রীকে আরবিআইকে চালায় না। মাথায় রাখতে হবে আরবিআই হচ্ছে একটা অটোনমাস বডি। এই অটোনমাস বডি যেটা 1935 সালে আমার একটা প্রাইভেট সেক্টর ছিল, 1949 সালে জওহরলাল নেহরুর গভর্নমেন্টের আমলে সরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1949 দ্বারা পুরো আরবিআইটাকে ন্যাশনালাইজ করে ফেলেছে। এই যে সম্পূর্ণ আরবিআইটাকে ন্যাশনালাইজ করে ফেললাম, তাহলে এটা এখন সরকারি একটা প্রতিষ্ঠান। কিন্তু সরকারি প্রতিষ্ঠান হলেও এটা একটা অটোনমাস বডি, যার একজন ডিরেক্টর থাকবে এবং ম্যাক্সিমাম 4 জন ডেপুটি যার একজন গভর্নর থাকবে এবং ম্যাক্সিমাম 4-এর বেশি নয়, ম্যাক্সিমাম 4 জন ডেপুটি গভর্নর থাকবে। এই গভর্নর এবং ডেপুটি গভর্নররা মিলে একটা সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস গঠন করবে। সেই সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস, একজন গভর্নর, এখন 3 জন ডেপুটি গভর্নর রয়েছে, তারা মিলে এই অটোনমাস বা স্বস্বাধীন সংস্থা আরবিআইকে পরিচালনা করবে। কিন্তু মাথায় রাখতে হবে এই যে গভর্নর বা ডেপুটি গভর্নর, তাদের প্রত্যেককেই কিন্তু অ্যাপয়েন্ট করবে গভর্নমেন্ট, নমিনেট করবে গভর্নমেন্ট ফর দি 4 ইয়ার্স। কিন্তু তার কিছু স্বাধীনতা আছে।
আর এই স্বাধীনতার জন্যই গভর্নমেন্ট বা প্রধানমন্ত্রী বা অর্থমন্ত্রীর সঙ্গে আরবিআইয়ের ডিরেক্টর গভর্নরদের বহু সময় খুব টাসেল হয়েছে। এই টাসেল সহ্য না করতে পেরে অনেক গভর্নর পদত্যাগ করে দিয়েছে। তার একটা লম্বা ইতিহাস আছে। আমাকে যদি জিজ্ঞেস করো যে আরবিআই কি স্বয়ং অটোনমাস বডি, তাহলে উত্তরটা হচ্ছে ইয়াস, অফিসিয়ালি বাই কনস্টিটিউশন আরবিআই ইজ এ অটোনমি বডি, কিন্তু আরবিআইয়ের ওপরে সরকারের একটা নিয়ন্ত্রণ আছে। আর এই নিয়ন্ত্রণটা কতখানি থাকবে তার জন্য একাধিক সময়ে আরবিআইয়ের যারা গভর্নর তাদের সঙ্গে সরকার পক্ষের বারবার টাসেল হয়েছে। একাধিক এক্সাম্পলস রয়েছে। আমি পরে লাস্টে গিয়ে ব্যাখ্যা করব অটোনমি কতটুকু আছে, কতটুকু সরকারের নিয়ন্ত্রণে আছে। তাহলে আরবিআইয়ের কনস্টিটিউশন কি, একজন গভর্নর থাকবেন, আর বর্তমানে মোট 4 জনের বেশি হবে না, বর্তমানে 3 জন ডেপুটি গভর্নর থাকবে, যারা মিলে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস গঠন করবে। তারা আরবিআইকে অটোনমি বডি হিসেবে চালাবে। বর্তমানে ভারতবর্ষের যে আজকের দিনে 2020 সালে যেদিন আমি ভিডিও করছি, অগাস্ট মাসে, জুলাই মাসে, এই দিনে আমাদের গভর্নর অফ আরবিআইয়ের নাম হচ্ছে শক্তিকান্ত দাস আমাদের প্রথম 25তম গভর্নর। প্রথম গভর্নর হচ্ছেন ওএস স্মিথ, আর ইনি হচ্ছেন 25তম গভর্নর। তার মানে আর আগে 24 জন গভর্নরশিপ কিন্তু করে গেছেন। ইনি অ্যাপয়েন্টেড হয়েছেন, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা। ইনি একজন রিটায়ার্ড আইএএস অফিসার। বিভিন্ন ফাইন্যান্সিয়াল সেক্টরে কাজ করার এনার দীর্ঘদিনের অভিজ্ঞতার বেসিসে ভারত সরকার, মোদি গভর্নমেন্ট নাম করে দিলাম, শক্তিকান্ত দাস আসাম ক্যাডারের আইএএস অফিসার শক্তিকান্ত দাসকে 25তম গভর্নর অফ আরবিআই হিসাবে নিযুক্ত করা হয় 12 ডিসেম্বর 2018 সাল। 12/12/2018 ইনি অ্যাপয়েন্টেড হয়েছেন। টিল ডেট অবধি ইনি গভর্নর আছেন। 3 জন যে ডেপুটি গভর্নর আছেন তাদের নাম বিপি কানুনগো, মহেশ কুমার জৈন এবং মাইকেল পাত্র। আজকের দিন পর্যন্ত এই 3 জন হচ্ছে ডেপুটি গভর্নর রয়েছে ভারতবর্ষের আরবিআই। এখন প্রথমে দেখো বলেছিলাম যে আরবিআইটা 1935 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আরবিআই অ্যাক্ট 1934 অনুযায়ী 1 এপ্রিল 1935 যেদিন প্রতিষ্ঠা হলো কলকাতায়, সেই দিন এইখানটাতে সরকার বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশের অংশীদারিত্ব ছিল মাত্র 5%, 95% ছিল প্রাইভেট ওনারশিপ। কিন্তু 1949 সালে আমি বলেছি 1 জানুয়ারি 1949 সালে 1 জানুয়ারি একটা আইন হয়। তার আইনটার নাম পাবলিক ওনারশিপ অ্যাক্ট। পাবলিক ওনারশিপ অ্যাক্ট 1948 দ্বারা আরবিআইকে কেন্দ্রীয় সরকার অধিগ্রহণ করে নেয় এবং আরবিআই কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থায় পরিণত হয়, যদিও এটা অটোনমাস। এবং যেহেতু আরবিআইটা 1 এপ্রিল প্রতিষ্ঠা হয়েছিল, সেখানে 1 এপ্রিল থেকে 31 মার্চ আমাদের দেশে সাধারণত অর্থনৈতিক বছর বা ফাইন্যান্সিয়াল ইয়ার হিসেবে ধরা হয়। কিন্তু এইখান থেকে একটা কথা বলে নেওয়া দরকার, আরবিআইয়ের যে আর্থিক বছর, সেই আরবিআইয়ের আর্থিক বছর কিন্তু 1 এপ্রিল থেকে 31 মার্চ নয়। রিজার্ভ ব্যাংকের আর্থিক বছর কিন্তু 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত। আর একবার, রিজার্ভ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় 1 জুলাই, 30 জুন এটা শেষ হয়। কিন্তু সাধারণ ব্যাংকগুলোর আর্থিক বছর ফাইন্যান্সিয়াল ইয়ার বা আমাদের গভর্নমেন্টের বা আমাদের অফিস কাছারির ফাইন্যান্সিয়াল ইয়ার হয় 1 এপ্রিল, 31 মার্চ। ক্লিয়ার হলো? আরবিআইয়ের প্রথম গভর্নরের নাম কি বলেছিলাম? আরবিআইয়ের প্রথম গভর্নরের নাম হচ্ছে ওএস স্মিথ। ওএস স্মিথ একজন ব্রিটিশ ইকোনমিস্ট ছিলেন। আরবিআইয়ের প্রথম ভারতীয় গভর্নরের নাম কি? ভারতীয় গভর্নরের নাম সিডি দেশমুখ। ভারতীয় গভর্নর, ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর অফ আরবিআই। আর বর্তমান যে শক্তিকান্ত দাস টিল ডেট পর্যন্ত 25তম গভর্নর, তিনি হচ্ছেন 25তম গভর্নর আরবিআই। এই টুকরো তথ্যগুলো আমি বলে দিচ্ছি। আর বর্তমানে আরবিআইয়ের আরেকটা কথা যেটা পরীক্ষার সময় আসে, যদি এটা রিপিট হচ্ছে, আরবিআইটা প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতায় এবং 2 বছর পরে 1937 সালে কলকাতা থেকে এটা মুম্বাইতে শিফট হয়ে গেছে। এখন এই যে শক্তিকান্ত দাস বা তার ডেপুটি গভর্নর যারা, তারা কিন্তু সিট করে, বসে কোথায়? হেড অফিস কোথায়? মুম্বাইতে। তাহলে মুম্বাই ইজ দি প্রেজেন্ট হেড অফিস অফ আরবিআই। ওকে, এখন আরবিআই কী কাজ করে? আরবিআই প্রথমে বলে দিয়েছি 4টে অবজেক্টিভ ছিল। সেই 4টে অবজেক্টকে আমি মোটামুটি ভেঙে চুড়ে বলছি। দেখো, আরবিআইয়ের মূল যে কাজটা সেটা হচ্ছে মনিটারি পলিসি গ্রহণ করা। দেশের আর্থিক স্থিতি বা মনিটারি স্টেবিলিটি যাতে থাকে, প্রাইস বা কমোডিটির দাম যেন আকাশ ছোঁয়া না হয়ে যায়, অথচ একটা সাস্টেনেবল ইনফ্লেশন যেটা দেশের জিডিপির পক্ষে ভালো, সেইটুকু দাম বাড়ে,
এই গোটা ব্যাপারটা পলিসির মাধ্যমে, মনিটারি পলিসির মাধ্যমে আরবিআই নিয়ন্ত্রণ করে এবং আরবিআইয়ের এটা মূল ফাংশন। 1934 সালের গভর্নমেন্ট অফ আরবিআই অ্যাক্ট অনুযায়ী যখন আরবিআই তৈরি হয়েছিল তখনও কিন্তু তার সেম প্রিন্সিপাল ছিল, কিন্তু সেই দিন থেকে মে মাস 2016 সাল অবধি এই প্রিন্সিপালের ওপরে বেস করেই আরবিআই দেশের মনিটারি পলিসি তৈরি করছিল, যাতে দেশের অর্থনৈতিক স্বাস্থ্য ঠিক থাকে, দ্রব্যমূল্যের বৃদ্ধি আকাশছোঁয়া না হয়ে যায়, অথচ একটা বৃদ্ধি হয় যাতে করে জিডিপি বাড়ে, অর্থাৎ দেশের সার্বিক মনিটারি সিস্টেম যাতে সুস্বাস্থ্য থাকে তার, সেইটার জন্য একটা পলিসি তারা তৈরি করছিল 1934 থেকে 2016 মে অবধি। কিন্তু 2016 মে মাসে ভারত সরকার একটা নতুন অ্যামেন্ডমেন্ট করে, আরবিআই অ্যাক্ট 1934-এর আইনে একটা নতুন সংবিধান সংশোধনী করে, অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আনে। সেই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী সেকশন 45ZB, আরবিআই অ্যাক্ট 1934-এর সেকশন 45ZB-তে একটা তথ্য ঢোকানো হয় যে সেখানে বলা হয় একটা মনিটারি পলিসি কমিটি, এমপিসি ফর্ম হবে। সেই মনিটারি পলিসি কমিটি কিন্তু দেশের মনিটারি পলিসিকে নিয়ন্ত্রণ করবে, দেশের আর্থিক স্বাস্থ্যের জন্য পলিসি ইন্ট্রোডিউস করবে। তাহলে তুমি বলবে স্যার আগে পর্যন্ত কি হতো না? আগে হতো, কিন্তু এটা স্ট্যাটুটরি হলো, মানে কি বিধিবদ্ধ একটা ভিত্তি থাকলো, সরকার একটা আইন জুলল যাতে করে এটা একটা বিধিবদ্ধ হয়, মানে একটা লেখাপড়া হলো। মানে বিয়েটা ভালোবেসে হয়েই গেছিলো, সেই অনুযায়ী আমার বউ আমার নামে সিঁদুর পরতো, আজকে করলাম কি রেজিস্ট্রি করলাম। তাহলে কি এতদিন আমার বউ ছিল না? নিশ্চয়ই আমার নামে তো সিঁদুর পরতো, অগ্নিসাক্ষী করে আমি তাকে বিয়ে করেছি। তাহলে আজকে কি হলো? আজকে লেখাপড়া হলো। আজকে থেকে ওর কাছে একটা কাগজ গেল, ও আগে বলতো আমি ওর বউ, আজকে বলবে আমি ওর বউ, বাট বাই ল অফ কোর্ট। তাহলে 2016 সালের মে মাসে যে অ্যামেন্ডমেন্ট হলো তাতে মনিটারি পলিসি কমিটি ফর্ম হওয়ার আগেও আরবিআই মনিটারি পলিসি নিত, কিন্তু 2016 মে মাসের পরে আরবিআই এই মনিটারি পলিসি নেয় মনিটারি পলিসি কমিটির মাধ্যমে। আর মনিটারি পলিসি একটা কমিটি যেটা আরবিআই অ্যাক্ট 1934-এ সংযোজন হয়েছে, যে এই কমিটিটা বানানো হবে এবং এই কমিটি বিধিবদ্ধভাবে লেখাপড়া করে সরকারের দ্বারা বিধিবদ্ধভাবে দেশের মনিটারি পলিসিকে নিয়ন্ত্রণ করবে। ক্লিয়ার হলো কি হলো না? এই মনিটারি পলিসি নিয়ন্ত্রণ করবার জন্য তাহলে এখন অ্যাট প্রেজেন্ট আরবিআইয়ের মনিটারি পলিসি নিয়ন্ত্রণ করে কে? উত্তর হচ্ছে এমপিসি বা মনিটারি পলিসি কমিটি, যেটা প্রতিষ্ঠিত কবে হয়েছে? 2016 সালে মে মাসে। ক্লিয়ার? এবং এটা কেন তৈরি হয়েছে? এটা তৈরি হয়েছে, দেখো লেখা যাচ্ছে, ইট ওয়াজ ক্রিয়েটেড টু ব্রিং ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি ইন ডিসাইডিং মনিটারি পলিসি। অর্থাৎ আমি যে মনিটারি পলিসি দেশের জন্য নিচ্ছি তার ট্রান্সপারেন্সি, মানে খাতায় কলমে লিখে একটা স্বচ্ছতা আনার জন্য এবং অ্যাকাউন্টেবিলিটি, বিশ্বাসযোগ্যতা আনার জন্য আমার এমপিসি কাজ করছে। অ্যান্ড এমপিসি ডিটারমাইন্স দ্য পলিসি ইন্টারেস্ট রেট রিকোয়ার্ড টু অ্যাচিভ দ্য ইনফ্লেশন টার্গেট। অর্থাৎ আমার দেশের কোনো কমোডিটির দাম কতটুকু বাড়লে সেটা দেশের জিডিপির জন্য স্বাস্থ্যের পক্ষে ভালো, সেইটা বছরের প্রথমে একটা টার্গেট ফিক্সড করা হবে যে 4% কি 5% বৃদ্ধি আমরা করব, দাম আমাদের বাড়বে। সেই অনুযায়ী যে পলিসি মেকগুলো করব, আমার যে রেপো রেট, রিভার্স রেপো রেট, এই যে নিয়ন্ত্রণকারী টুলসগুলো আরবিআইয়ের হাতে রয়েছে, সেইগুলোকে সে নিয়ন্ত্রণ করবে। এই নিয়ন্ত্রণের পলিসিকে তৈরি করছে এমপিসি তৈরি করছে। এই এমপিসি কি করছে? বছরের শুরুতে একটা টার্গেট করছে যে ইনফ্লেশন রেটটা আমার কত পার্সেন্ট হবে, সেই টার্গেট অনুযায়ী বছর ভোর এটাকে তদারকি করছে এবং এই কার্যকারিতাগুলোকে দেখছে যে পলিসি আমরা নিয়েছি সেই পলিসি ঠিকঠাক কার্যকারী হচ্ছে কিনা, সেই কাজটাকে করছে এমপিসি বা মনিটারি পলিসি কমিটি। ক্লিয়ার হলো কি হলো না? এখন এই বুঝতে পারছো এই মনিটারি পলিসির এক্স অফিসিও চেয়ারম্যান, বুঝতেই পারছো গভর্নর অফ আরবিআই হবে। ঠিক আছে? এই যে কমিটি আছে সেইখানে 3 members আর ফ্রম আরবিআই অ্যান্ড 3 আর সিলেক্টেড বাই গভর্নমেন্ট, 3 members আর ফ্রম আরবিআই অ্যান্ড 3 আর সিলেক্টেড ফ্রম গভর্নমেন্ট। 3 জন অর্থনীতিবিদকে পাঠাবে, আরবিআই থেকে 3 জন যাবে, 6 জন হলো, তার একজন চেয়ারম্যান থাকবেন। এই এক্স অফিসিও চেয়ারম্যান হচ্ছেন আরবিআই যিনি গভর্নমেন্ট, তিনিই পদাধিকার গলে এই কমিটির চেয়ারম্যান হবে। ক্লিয়ার হলো কি হলো না? তাহলে এই যে বছরের শুরুতে আমি একটা টার্গেট ফিট করলাম, আমার ইনফ্লেশনটা এত % থেকে এত %-এর মধ্যে হবে, তাহলে স্যার এখন আজকের ডেটে কি আমাদের কোনো আরবিআইয়ের দ্বারা নির্দিষ্ট হয়ে যাওয়া, টার্গেটেড হয়ে যাওয়া কোনো ইনফ্লেশন রেট রয়েছে? নিশ্চয়ই রয়েছে। দিস ইজ 4%, -2 to +2। অর্থাৎ যে জিনিসের দাম 100 টাকা ছিল, বছর শেষে 31শে মার্চ
পরের বছর 31শে মার্চের মধ্যে তার দাম 2 টাকা কমে 98 টাকা হতে পারে, অথবা 2 টাকা বেড়ে 102 টাকা হতে পারে। এই 4% ইনফ্লেশনটাকে কিন্তু এমপিসি টার্গেট করে ফেলেছে এবং এই টার্গেট অনুযায়ী মনিটারি পলিসি চেঞ্জ করছে। যদিও করোনা পরিস্থিতিতে সমস্ত কিছু ঘেটে গেছে, এমপিসি যতই একটা টার্গেট নেই সেই সমস্ত টার্গেটগুলো ঘেটে ঘুটে গেছে। এখন বুঝতে পারছো এই যে আরবিআই মনিটারি পলিসি এমপিসি দ্বারা নেয়, মনিটারি পলিসির কোন প্যারামিটারকে কিভাবে চেঞ্জ করলে ইনফ্লেশন রেটটা কিভাবে বাড়ে, জিডিপির সঙ্গে কিভাবে সেটা সম্পর্কিত, এই ক্লাসে সেটা আমি বলছি না। এই পুরো কথাটা এমপিসির কার্যকলাপটা কিভাবে নিয়ন্ত্রণ করে আমি তুলে রাখলাম মনিটারি পলিসি অফ আরবিআইয়ের জন্য যে 3 ঘন্টা 3টে ক্লাস আছে সেই ক্লাসে আলোচনা করব বলে। সো ডোন্ট আস্ক মি যে স্যার এই ক্লাসে বলে দিন। এই ক্লাসটা আমি শুধু ফাংশন বলছি, গঠন বলছি। আরবিআইয়ের আর কি কাজ আছে? আরবিআইয়ের কাজ হচ্ছে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা। কীগুলোকে? ভারতবর্ষে নতুন কোনো ব্যাংক খোলা হবে কিনা, ভারতবর্ষে কোনো ব্যাংক তার আরও বেশি শাখা তৈরি করবে কিনা, কোনো ব্যাংককে আমরা জুড়ে দিয়ে নতুন কোনো একত্রিতভাবে কোনো ব্যাংকের সঙ্গে কোনো ব্যাংক জুড়ে দেবো কিনা, অর্থাৎ ব্যাংকগুলোর পুনর্গঠন, একত্রীকরণ, নতুন ব্যাংকের ব্রাঞ্চ খোলা, নতুন ব্যাংক তৈরি, অর্থনীতিতে টাকার যোগান বজায় রাখবার জন্য ব্যাংকগুলোর ওপরে নতুন নতুন আইন কানুন চাপিয়ে দেওয়া, এই সমস্ত কন্ট্রোলেবল কাজ, নিয়ন্ত্রণমূলক কাজ কে করে? কেন্দ্রীয় ব্যাংক হিসাবে আমাদের দেশের রিজার্ভ ব্যাংক করে। এখন তুমি বলবে স্যার দেশে নতুন ব্যাংক খোলা গেলে কি আরবিআই করতে পারে? আরবিআই তো করতেই পারে। নর্মালি আরবিআই দেশে নতুন কোনো ব্যাংক তৈরি করবার সময় আরবিআইয়ের গভর্নর ছিলেন এই রকম কোনো মানুষ যিনি এক্স গভর্নর অফ আরবিআই, নর্মালি সচরাচর তার নেতৃত্বে একটা কমিটি গঠন করেন। সেই কমিটি খতিয়ে দেখে যে দেশে যে সংস্থা ব্যাংক তৈরি করতে চাইছে সেই সংস্থা ব্যাংক তৈরি করার যোগ্য কিনা, আর যদি তৈরি করে তাহলে দেশের অর্থনীতিতে উন্নতি হবে কিনা। ঠিক আছে, তাহলে সেই কমিটির রিপোর্ট মোতাবেক সরকারের সঙ্গে আলোচনা করে আরবিআই নতুন ব্যাংক ফর্ম করতে পারে। একটা এক্সাম্পল দিলাম, নরসীমা কমিটি। নরসীমা বুঝতে পারছেন একজন এক্স গভর্নর অফ রিজার্ভ ব্যাংক ছিলেন। বিমল জালান কমিটি গঠিত হয়েছিল, বন্ধন ব্যাংকে যারা পারমিশন দিয়েছিল, বিমল জালান কমিটি। বিমল জালান এক্স গভর্নর অফ আরবিআই ছিলেন। ক্লিয়ার হলো? নর্মালি এই প্রসিডিউরে নতুন ব্যাংক খোলা হয়। অথবা এরকম কমিটি যদি বলে যে অনেকগুলো ব্যাংকে, বা সরকার যদি বলে অনেকগুলো ব্যাংকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে জুড়ে দাও, যেমন বর্তমানে ইউবিআই, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে জুড়ে গেছে। এইটা কে? সরকার বলেছে। কাকে? আরবিআইকে বলেছে। আরবিআইটা কি মানতে বাধ্য? মানতে বাধ্য নয়, কিন্তু আরবিআই সরকারের কথা মতো চলে, এইভাবেই সরকার সেটাকে নিয়ন্ত্রণ করে। সেটা লাস্টে বলছি। আরবিআই ইজ এ অটোনোমাস বডি, দেশের আর্থিক নিরাপত্তার কথা ভেবে সে কাজ করবে। সরকার সবসময় তাকে নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু সরকার নিয়ন্ত্রণ করে ফেলে। কেমন? যেমন ইউবিআইকে জুড়ে দেওয়া হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে। এইটা কে করেছে? আরবিআই করেছে। অর্থাৎ আরবিআই নতুন কোনো ব্যাংক তৈরি, নতুন কোনো ব্যাংকের শাখা তৈরি, ব্যাংকিং ব্যবস্থার প্রসার, ব্যাংকিং ব্যবস্থার সংকোচন, ব্যাংকিং ব্যবস্থার পুনর্গঠন, ব্যাংকিং ব্যবস্থার একত্রীকরণ, অর্থনীতিতে টাকার যোগান বাড়ানো, অর্থনীতির লিকুইড মানি কমিয়ে দেওয়া, তার জন্য ব্যাংকের ওপর নতুন করে আইন চাপানো, নতুন কোনো পলিসি চাপানো, এর সমস্ত কিছুকে করে। এই যে নিয়ন্ত্রণটা সে করছে, এই নিয়ন্ত্রণটা দুরকমভাবে করা যায়। একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোল মেথড আছে, অর্থাৎ পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। আর একটা হচ্ছে যে কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোল মেথড আছে, গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। এখন কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোল মেথডের সাহায্যে এই দেশের অর্থনীতিতে লিকুইড মানি বা খরচযোগ্য টাকার পরিমাণ কী করে বাড়ানো যায়, কমানো যায়, সেটা কি স্যার আপনি এই ক্লাসে বলবেন? না, এই ক্লাসে আমি বলবো না। মনিটারি পলিসি অফ আরবিআই যে 3 ঘন্টার ক্লাস আছে, 3টে 1, 2, 3, সেইখানে আমি বলে দেবো যে কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোল মেথড কী করে কাজ করে, কোয়ালিটেটিভ মেথড ক্রেডিট কন্ট্রোল মেথড কী করে কাজ করে, আরবিআই কীভাবে দেশের অর্থনীতিতে লিকুইড মানির পরিমাণটাকে নিয়ন্ত্রণ করে, এই দুটো পদ্ধতির সাহায্যে আই উইল ডিসকাস ইন ডিটেলস ইন দ্যাট ক্লাস, নট টুডে। ক্লিয়ার হলো কি হলো না? নেক্সট হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি, রেগুলেটরি অ্যান্ড সুপারভাইজারি অফ দি ফাইন্যান্সিয়াল সিস্টেম অফ দ্য কান্ট্রি। দেশের সার্বিক অর্থনীতির ওপরে সদা দৃষ্টি রাখা আরবিআইয়ের গভর্নরের বা আরবিআইয়ের গভর্নিং বডির কাজ। দেশের কি পলিসি আরবিআই যদি নেয় তাহলে দেশের অর্থনীতি ধসে যাওয়ার বদলে চাঙ্গা হবে, সেইটা সদা সচেষ্ট থাকা, সদা দৃষ্টি রাখা, এবং তার জন্য রেগুলেটরস অ্যান্ড সুপারভাইজারি পাওয়ার, ফাইন্যান্সিয়াল সিস্টেমকে কন্ট্রোল করবার জন্য দেশের কার কাছে রয়েছে? আরবিআইকে রয়েছে।
ঠিক আছে, এবং সেই প্যারামিটারগুলোকে চেঞ্জ করে দেশের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসকে কী করে মেটানো যায়। ধরো করোনা পরিস্থিতিতে এখন দেশে সাংঘাতিক ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়েছে, তাহলে এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জন্য যদি আরবিআই মনে করে যে আমি অনেক বেশি টাকা ছাপিয়ে গরিব মানুষের হাতে দেব, যেটা আমাদের একজন বিখ্যাত অর্থনীতিবিদ অভিজিৎ বাবু বলেছেন, নোবেলিস্ট অভিজিৎ বাবু বলেছেন, বিখ্যাত নোবেলিস্ট, যে আরবিআইয়ের এখন উচিত অনেক বেশি পরিমাণে টাকা ছাপিয়ে গরিব মানুষের হাতে দেওয়া, তাদের ক্রয় ক্ষমতাটাকে বাড়িয়ে দেওয়া, তাতে যাতে তারা বেশি বেশি করে মাল কিনতে পারে আর প্রোডাকশনটাকে জারি রাখা যায়, আর প্রোডাকশন জারি রাখলে দেশের জিডিপি যাতে ফল না করে, তাতে দেশের টাকার মূল্য কমে যায় যাক। এখন এইটা আরবিআই বলিনি, এটা একজন অর্থনীতিবিদ পরামর্শ দিয়েছে উপযাচক হয়ে। আরবিআই এই যে করোনা পরিস্থিতিটাকে দেশের ফাইন্যান্সিয়াল সিস্টেমটাকে ঠিক করবার জন্য কোনো পলিসি নেবে কিনা, এরকম অতিরিক্ত টাকা ছাপাবে কিনা বা কোনো পলিসি নেবে কিনা, কি করবে, ঠিক আছে, সেই কোনো অ্যাসেট বিক্রি করে দেবে কিনা, ঠিক আছে, বা সরকারকে বলবে কিনা যে আপনি এরকম মনিটারি ব্যবস্থা তৈরি করুন, সেই বিষয়ে রেগুলেটরি অ্যান্ড সুপারভাইজারি পাওয়ার কার আছে না আরবিআই রয়েছে। আমি আশা করি বোঝাতে পারলাম। আরবিআইয়ের নেক্সট যে পাওয়ারটা হচ্ছে আরবিআই ম্যানেজ দ্য সঞ্চয় সেভিংস অফ দি ফরেন এক্সচেঞ্জ, অর্থাৎ আমাদের দেশে ফরেন এক্সচেঞ্জ ডলার কত পরিমাণে সঞ্চিত থাকবে, সরকার কতটুকু সঞ্চিত রাখলে ভালো, ব্যাঙ্কগুলো কত পরিমাণে সঞ্চিত করে রাখবে, রিজার্ভ ব্যাঙ্ক তার কাছে সঞ্চয় কত টাকা রাখবে, ফরেন এক্সচেঞ্জ, ফরেন মানি, ডলার, এবং সেই সঞ্চয়ের ওপরে ভিত্তি করে টাকার দামের সঙ্গে ডলারের মানের যে রেশিওটা কী করে বাড়া ওঠা কমবে, সেই সমস্ত ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করে কে, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হিসেবে আরবিআই। তাহলে আরবিআই দেশের ফরেন এক্সচেঞ্জ, ফরেন টাকা, বিদেশি টাকা, ডলার যেটাকে বলা হয়, ডলার, পাউন্ড, ইয়েন, এইগুলো কত পরিমাণে সঞ্চয় করে রাখবে, তাতে ভারতের বৈদেশিক বাণিজ্য কিভাবে বাড়বে, কিভাবে কমবে, এর যে রেগুলেটরি অথরিটি, সুপারভাইজারি অথরিটি, এটা কার কাছে থাকে, এটা থাকে আরবিআইয়ের কাছে। ক্লিয়ার? আরবিআইয়ের আরেকটা কাজ কি, আরবিআইয়ের প্রথম যেটা অবজেক্টিভ বলেছিলাম চিরাচরিত কাজ, সেটা হচ্ছে কারেন্সি ইস্যু করা, টাকা ছাপানো। দেখো আরবিআই 1 টাকার নোট এবং সকল প্রকার কয়েন, খুচরো পয়সা ব্যতীত সমস্ত কারেন্সিটাকে ছাপানোর একমাত্র অধিকারী হলো আরবিআই। আরবিআই টাকা ছাপানোর মাধ্যমে ভারতের সমস্ত আর্থিক বাজারকে নিয়ন্ত্রণ করে এবং আরবিআই সমস্ত বাণিজ্যিক ব্যাংকগুলোকে, বোঝা গেল, ঋণ প্রদান করার ব্যাপার স্যাপারগুলোকেও নিয়ন্ত্রণ করে। বোঝা গেল কথাটা, যে কতটুকু কারেন্সি ছাপানো হবে, সেই কতটুকু কারেন্সি কিভাবে কোন ব্যাংকে দেওয়া হবে, সেই সমস্ত যে কারেন্সি সিস্টেমটাকে সেটা নিয়ন্ত্রণ করে কে করে আরবিআই। এই যে কোন টাকা কখন ছাপানো হবে সেটা আমি তোমাকে একটু পরে বলছি। যে কাজটার কথাটা আমি একটুখানি বলে দিই, যে এই যে বাণিজ্যিক ব্যাংকগুলোকে আরবিআই নিয়ন্ত্রণ করে এবং তাকে ঋণ প্রদান করে, সেই জন্য একে আরবিআইকে বলা হয় লেন্ডার অফ লাস্ট রিসোর্ট, মানে শেষ ভরসার জায়গা। ব্যাংকগুলোর শেষ ভরসার জায়গা হচ্ছে আরবিআই। আরবিআই কেন্দ্রীয় সরকারের ব্যাংকার হিসেবেও কাজ করে। আরবিআই কেন্দ্রীয় সরকারকেও ঋণ দিতে পারে, কেন্দ্রীয় সরকারের টাকাও নিজের কাছে জমা রাখতে পারে। অর্থাৎ কেন্দ্র সরকারের যে ব্যাংক যদি দরকার হয়, কেন্দ্র সরকার কোথায় টাকা রাখবে, কেন্দ্র সরকারের ব্যাংক হিসাবে কেন্দ্র সরকারকে প্রয়োজনীয়ভাবে ঋণ দেওয়া, কেন্দ্র সরকারের টাকা নিজের কাছে গচ্ছিত রাখা, সেইটা কিন্তু আরবিআইয়ের নিজস্ব কাজ, এগুলো আরবিআইয়ের নিজের কাজ। আরবিআইয়ের আরেকটা কাজ কি, দেশের স্বর্ণ ভাণ্ডার এবং বৈদেশিক মুদ্রার তহবিলকে রক্ষা করা এবং নিয়ন্ত্রণ করা। দেশের স্বর্ণ ভাণ্ডার কতখানি থাকবে, কত পরিমাণ সোনা আমরা রাখবো, কত পরিমাণ টাকা টাকশাল থেকে ছাপানো হবে, কত পরিমাণ বৈদেশিক মুদ্রাকে আমি সঞ্চয় করে রাখবো, তার গোটা দেখভালটা, অথরিটিটা কার আছে, আরবিআই রয়েছে। নতুন টাকা ছাপানোর জন্য আরবিআই টাকশাল এবং মুদ্রানালয়, মানে যেখানে মিন্ট যেটাকে বলে টাকা ছাপানোর, টাকশাল বা মুদ্রানালয় আরবিআইয়ের নিয়ন্ত্রণাধীন, সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন। টাকশাল কি, টাকশালের প্রধান কাজ হলো মুদ্রার উৎপাদন, সোনা রূপা পরীক্ষণ, পদক উৎপাদন। বর্তমানে ভারতে এরকম 4টে বড় টাকশাল রয়েছে, মুম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ এবং নয়ডায়। টাকশাল যার মুদ্রার উৎপাদন কাজ প্রধান, সোনার উপর পরীক্ষণ কাজ এবং পদক, এই ভারতরত্ন, এই সমস্ত পদক তৈরি যার কাজ, 4টে টাকশাল রয়েছে মুম্বাইতে, কলকাতাতে, হায়দ্রাবাদ এবং নয়ডায়। এই 4টে টাকশালই প্রত্যক্ষ নিয়ন্ত্রণে কার আছে, আরবিআইয়ের রয়েছে। ভারতে অনেকগুলো মুদ্রানালয় রয়েছে যেখানে ছাপাখানা, টাকার ছাপাখানা। বর্তমানে ভারতে এরকম 7টা মুদ্রানালয় রয়েছে যেগুলো সকল প্রকার কাগজি মুদ্রা, পেপার কারেন্সি ছাপা হয়।
প্রথম 1 2 3 4 করে বলছি, সবগুলো ইম্পর্টেন্ট নয়। প্রথমটা হচ্ছে নাসিকে কারেন্সি নোট প্রেস, যেটাকে বলে নাসিক। কারেন্সি নোট প্রেসে 10 টাকা, 50 টাকা, 100 টাকা নোট ছাপা হয়। ওকে, কারেন্সি নোট প্রেস নাসিকে 10 টাকা, 50 টাকা এবং 100 টাকার নোট, কাগজি নোট ছাপা হয়। ব্যাংক নোট প্রেস দেওয়াস, DEWAS, ব্যাংক নোট প্রেস দেওয়াস। দেওয়াস একটা জায়গার নাম, এখানে 20, 50, 100, 500 টাকার নোট ছাপা হয়। 3 নম্বর হচ্ছে ব্যাংক নোট পেপার মিল মাইসুর। ব্যাংক নোট পেপার মিল মাইসুর 2010 সালে 13ই অক্টোবর 2010 সালে 13ই অক্টোবর সম্পূর্ণ অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে এখানে এই মুদ্রণালয়টি বা ছাপাখানাটা স্থাপিত হয়েছে। এখানে মূলত 500 টাকা এবং 2000 টাকার নোট ছাপানো হয়। শালবনীতে, ওয়েস্ট বেঙ্গলের শালবনীতে প্রিন্টিং প্রেস শালবনী রয়েছে। এই পশ্চিমবঙ্গ কিন্তু অত্যাধুনিক মেশিনারিজ দিয়ে এখানে নোট ছাপানো হয়। সিকিউরিটি পেপার মিল যেটাকে বলা হয়, 500 টাকা এবং 2000 টাকার নোট এখানে ছাপানো হয় শালবনীতে, ওয়েস্ট বেঙ্গলে। 5 নম্বর হচ্ছে ইন্ডিয়া সিকিউরিটি প্রেস নাসিক। ইন্ডিয়া সিকিউরিটি প্রেস নাসিক, নাসিকে দুটো বললাম, এটা দ্বিতীয়। ডাক টিকিট, অন্যান্য টিকিট, কোটেড স্ট্যাম্প, SBI চেক, ঋণপত্র, কিষাণ বিকাশ পত্র, পাসপোর্ট সমস্তগুলো মুদ্রিত হয় কি ইন্ডিয়ান সিকিউরিটি প্রেস নাসিকে। 6 নম্বর হচ্ছে সিকিউরিটি প্রিন্টিং প্রেস হায়দ্রাবাদ। দাক্ষিণাত্যের রাজ্যগুলোর জন্য হায়দ্রাবাদে যে সিকিউরিটি প্রিন্টিং প্রেস রয়েছে, সেখানে দাক্ষিণাত্য যাবতীয় ডাক টিকিট, সমস্ত উৎপাদন শুল্ক যেগুলো স্ট্যাম্প টিকিট, সেগুলো ছাপানো হয় মূলত দক্ষিণ ভারতের জন্য। নেক্সট 7 নম্বর হচ্ছে সিকিউরিটি পেপার মিল হোসাংবাদে। এখানে ব্যাংক নোট এবং উচ্চ মূল্যের স্ট্যাম্প পেপার মুদ্রণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র উৎপন্ন হয়। এই যে 7টা মুদ্রণালয়, 4টে টাকশাল সম্পূর্ণটাকে নিয়ন্ত্রণ করে, অফিসিয়ালি বৈধভাবে নিয়ন্ত্রণ করে কে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আমাদের গভর্নর শক্তিকান্ত দাস এবং তার গভর্নিং বডি। ওকে, কেবলমাত্র 1 টাকার নোট এবং সকল কয়েন মুদ্রা, খুচরো মুদ্রা বাদ দিয়ে বাকি সমস্ত কাগজের মুদ্রা করে কে? RBI করে। ওকে, RBI যে কাগজের নোটটাকে ছাপায়, সেই কাগজের নোটের ওপরে লিখে দেয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এবং সেখানে লিখে দেয় যে 2000 টাকা একটা ছাপ্পা দেওয়ার পরে বলে দেয়, আমি প্রমিস করছি যে এই কাগজটার মূল্য 2000 টাকা এবং এর বদলে 2000 টাকার সামগ্রী পাওয়া যাবে বলে সেখানে নিচে গভর্নর অফ RBI সই করে দেয়। দেখো একটা ছবি যাচ্ছে। কিন্তু 1 টাকা এবং 1 টাকাটা এবং খুচরো পয়সা এটা কিন্তু RBI প্রচলন করে না, এটা ভারতের অর্থ দপ্তর করে। সেই জন্য 1 টাকার নোটে সই থাকে ভারতের অর্থ সচিবের, তাই না? ফাইন্যান্স মিনিস্টারের যে সচিব, প্রধান সচিব, সেই অর্থ সচিব সেখানে সই করে 1 টাকার নোটে এবং খুচরো পয়সা তার নিয়ন্ত্রণাধীন। একটা পরীক্ষার সময় কোশ্চেন আসে, 1 টাকা এবং খুচরো পয়সা কিন্তু RBI নিয়ন্ত্রণাধীন নয়। RBI এই সমস্ত কাজগুলো মূলত তার সহযোগী ব্যাংক RBI SBI বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সাহায্য নিয়ে মূলত করে। সমস্ত কাজ RBI নিজের হাতে করে না, তার সহযোগী ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সাহায্যে RBI এই সমস্ত কাজগুলোকে করে থাকে। রিজার্ভ ব্যাংকের আরেকটা কাজ হচ্ছে উন্নয়নমূলক কাজ করা। উন্নয়নমূলক কাজ মানে কি? যদি দেশের শিল্প তৈরির দরকার হয়, দেখো আমাদের রিসেন্ট একজন মোদী সরকার আত্মনির্ভর পলিসি গ্রহণ করছে, তো আত্মনির্ভর পলিসি এটাকে দেশে মেটেরিয়ালাইজ করবে কে? রূপ দেবে RBI তার পলিসির মাধ্যমে। যদি মনে করে যে RBI শিল্পক্ষেত্রে কোনো শিল্পপতিদেরকে প্রচুর টাকা ঋণ দেওয়ার জন্য ব্যাংক প্রতিষ্ঠা করা দরকার, স্পেশালি ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক, তাহলে শিল্প ব্যাংক RBI প্রতিষ্ঠা করতে পারে। এই রকম দেশের শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য একাধিক শিল্প ব্যাংকের আগেও RBI প্রতিষ্ঠা করেছে, যেমন IDBI, যেমন SIDBI, যেমন এক্সিম ব্যাংক। এগুলো সব শিল্প ব্যাংক RBI দেশের শিল্পের উন্নতির জন্য তৈরি করেছে। RBI যদি মনে করে দেশের কৃষিটাকে উন্নতি করবার জন্য দেশে কৃষি ব্যাংক তৈরি করা দরকার, তাহলে RBI দেশে কৃষি ব্যাংকও তৈরি করেছে এর আগে, যেমন NABARD, একটা মস্ত বড় কৃষি ব্যাংক, যেটা কিন্তু RBI দেশের কৃষি ব্যবস্থার উন্নতি করবার জন্য তৈরি করেছে। RBI দেশের ব্যাংকিং সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করবার জন্য মুদ্রাস্ফীতির হার, সুদের হার, সেভিংসে কত টাকা সুদ দেওয়া হবে, বিনিয়োগ করলে কত টাকা সুদ দেওয়া হবে, এই সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করার জন্য স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন যেগুলো ভারতবর্ষে রয়েছে, সেই স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশনের কাছ থেকে ডেটা সংগ্রহ করে এবং সেই ডেটার ওপরে বেস করে RBIর গভর্নররা এবং ইকোনমিস্টরা পলিসি মেক করে যাতে উন্নয়ন কিভাবে দেশের হয়। মুদ্রাস্ফীতি কতটা হচ্ছে, কতটা নিয়ন্ত্রণ করব, কতটা মুদ্রাস্ফীতি হতে দেবো, কতটা ব্যাংক রেট রাখবো, কতটা সেভিংস রেট রাখবো, বুড়োকালে পেনশনের টাকাটা যে রেখেছি সেই টাকায় ওই লোকের চলার ব্যবস্থা করব, নাকি সব বেসরকারিকরণ করে দেবো। এই যে নীতি নির্ধারণের ব্যাপারটা করে কে? RBI। কিন্তু RBI ডেটাগুলো কোথায় পায়? দেশে যে স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশনসগুলো রয়েছে, সেই স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশনের কাছ থেকে দেশের এই ডেটাগুলোকে RBI সংগ্রহ করে।
আরবিআই আরও অনেকগুলো কাজ করে, জানো তো, আরবিআই আরও অনেকগুলো কাজ করে। তার মধ্যে আমি বললাম যে আরবিআই হচ্ছে গভর্নমেন্টের ব্যাংকার, সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাংকার, আবার স্টেট ব্যাংক গভর্নমেন্টেরও ব্যাংকার। স্টেট গভর্নমেন্ট অবশ্য ধার দেনা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছেই করে, সেন্ট্রাল গভর্নমেন্ট ধার দেনা রিজার্ভ ব্যাংকের কাছে করে। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টকে এড়িয়ে স্টেট গভর্নমেন্ট, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিন্তু রিজার্ভ ব্যাংক থেকে ধার ফার নিতে পারে, অসুবিধা নাই। স্টেট গভর্নমেন্টেরও কিন্তু ব্যাংকার, ঠিক আছে। রিজার্ভ ব্যাংক কীভাবে কাজ করে? রিজার্ভ ব্যাংক সবসময় এমনভাবে কাজ করে যাতে দেশের অর্থনীতির প্রতি দেশের মানুষের বিশ্বাসটা বজায় থাকে। অর্থাৎ এমনভাবে পলিসি অ্যাডপ্ট করো যাতে দেশের অর্থনীতির ওপরে, দেশের অর্থনৈতিক কাঠামোর ওপরে দেশের নাগরিক ভরসা করে। তার জন্য কি করতে হয়? সে জাল টাকা যাতে না হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করে, সিকিউরিটি বাড়িয়ে দেয়, আরও অনেক পলিসি নেয়। অর্থাৎ আরবিআইয়ের লাস্ট যে কথাটা আমি বললাম, দিস ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট থিং। আরবিআইয়ের যে সবচেয়ে বড় রোল, যেটাকে বলা হবে নৈতিক কর্তব্য, সেটা হলো দেশের মানুষের, বিদেশের কোম্পানিগুলোর, বিদেশের যে সমস্ত কোম্পানি আমাদের দেশে অর্থ লগ্নি করেছে তাদের সবার যাতে ভারতের অর্থ ব্যবস্থার প্রতি ট্রাস্ট থাকে, বিশ্বাস থাকে, সেই অনুযায়ী দেশের সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা মাথায় রেখে আরবিআই পলিসিকে তৈরি করে। এখন আরবিআই যে পলিসি তৈরি করে, তাহলে আরবিআই কি পুরো স্বাধীনভাবে পলিসি তৈরি করে? দেখো, লেখাপড়া বা আইনিভাবে আরবিআই তো হচ্ছে অটোনমাস বডি, স্বাধীন একটা বডি। কিন্তু আন্ডার সেকশন 7 অফ আরবিআই অ্যাক্ট পড়ছি, হ্যাঁ, আন্ডার সেকশন 7 অফ আরবিআই অ্যাক্ট, the central government may from time to time give such directions to the RBI as it may, after consultation with the governor of the bank, consider necessary in the public interest. Moreover, there is no legal act mandating autonomy of RBI. অর্থাৎ আরবিআইয়ের অটোনমিতে হস্তক্ষেপ করতে পারে এই রকম কোনো আইন সরকারের কাছে নেই। কিন্তু দেশের সরকার দেশের আর্থিক স্থিতিশীলতার কথা মাথায় রেখে দেশের বিভিন্ন ব্যাংকিং কর্তাদের সঙ্গে কথা বলে, শিল্পপতিদের সঙ্গে কথা বলে যদি কোনো পলিসি নেওয়ার হয় তাহলে আরবিআইকে বলতে পারে, আরবিআই সেই পলিসি নেয়। কিন্তু সত্যি কথা হচ্ছে এই পলিসি সরকার বলে আর আরবিআই নেয় না, তাদের মধ্যে সংঘর্ষ হয়। এটা একটা দীর্ঘ ইতিহাস ভারতবর্ষে রয়েছে। বহু গভর্নর এই সরকারের চাপের কাছে নতি স্বীকার করে পদত্যাগ করে দিয়েছে। সরকার সবসময় চায় আরবিআইয়ের নীতিকে নিয়ন্ত্রণ করতে, আরবিআই চায় আরবিআই সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকতে। সেই জন্য বারবার সরকার তার নিয়ন্ত্রণে থাকবে এই রকম গভর্নরকেই পছন্দ করে। আমি বলতে চাই না, কিন্তু লোকে বলে, নিন্দুকেরা বলে এই শক্তিকান্ত দাস নাকি মোদির কথায় ওঠা বসা করার মতো একজন গভর্নর। এই জন্যই আগে বিমল যারা ছিল, উর্জিত প্যাটেল বা রঘুরাম রাজন, তাদের সঙ্গে মোদি গভর্নমেন্টের টাসেল হতে হয়েছে, ওদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, ওরা পদত্যাগ করেছে। মোদি সরকার নিজে নিয়ন্ত্রণ করতে পারবে এই রকম একজন রিটায়ার্ড আইএস অফিসার শক্তিকান্ত দাসকে বসিয়েছে। নিন্দুকেরা এটা বলে, আমি কিন্তু কিছু বলিনি। আরবিআই একটা অটোনমাস বডি, সে পলিসি নিজের স্বাধীন মতো নিয়ন্ত্রণ করে। সরকার পরামর্শ দিতে পারে, পরামর্শ মানতে আরবিআই বাধ্য নয়। কিন্তু কার্যক্ষেত্রে কি ঘটে তোমরা খুব ভালোই বুঝতে পেরেছো। আশা করি বুঝলে ব্যাপারটা পরিষ্কার করে। আমি যেটা বললাম, যেটা বলার, যে এই যে কথাগুলো শুনলে আমি তো গল্পের মতো করে বলে গেলাম। বাকি 3খানা ক্লাসে আমি মনিটারি পলিসি অফ আরবিআই নিয়ে আরও অনেক কথা বলবো, ভেঙে চুরে ব্যাখ্যা করব, সেগুলো দেখো, নিজের মতো করে নোট বানাও। আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা নোট দিয়ে দিয়েছি, সেই নোটের সাহায্য নিয়ে আমার ক্লাসটাকে করে নিজের মতো করে একটা নোট বানিয়ে ফেলো, যেটা তোমার মেন্সের পরীক্ষার আগে খুব কাজে আসবে। আর একটা অ্যানাউন্সমেন্ট, ভিডিওটা ভালো লাগলে হিট দ্য লাইক অ্যান্ড মেক এ কমেন্ট। আর যদি মনে হয় না আমাকে ফলো করবে, ডেসক্রিপশন বক্সে দেখো আমার ফেসবুক লিঙ্ক, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক সব দেওয়া আছে, জয়েন করে যাও। আর আমাদের নতুন ব্যাচ তৈরি হচ্ছে, সেই নতুন ব্যাচে যদি জয়েন করতে চাও তো এখানে একটা ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারে ফোন করে এখনই নতুন ব্যাচে জয়েন করে যাও আমার ক্লাসগুলো পাওয়ার জন্য। খুব ভালো থাকো, খুব নতুন ভিডিওতে খুব শীঘ্রই আবার তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এই আশা করি। ভালো থাকো, ঠিকঠাক করে পড়াশোনা করো। আপাতত এ পর্যন্তই। ওকে, টাটা, বাই।